এত বাজে ফাটছে, পাশের পাড়ায় মনে হয় জমজমাটভাবে রমজান মাস শেষে ঈদ সেলিব্রেট হচ্ছে। ধুর, টাইম আই সব খুলে ফেলেছি। আমি তখনও কুত্তার মতো একটা চাকরি খুঁজে মরছি আর বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করে যাচ্ছি। আমার নাম বরুণ সমাদ্দার। 2021-এ MA পাশ করে ডিগ্রি নিয়ে 2 বছর ধরে ফ্যা করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি। ঈশ্বর বলো বা আল্লাহ, কেউই তো দেখি এই দুর্বল অধমের দিকে একটুও মুখ তুলে চাইছে না। রোজ ঘুম ভেঙে সকাল 10টায় চাকরির খোঁজে যে বেরোই, আর ঢুকতে ঢুকতে রাত 11টা-12টা, খেতে খেতে রাত 1টা। বিরক্ত ধরে গেছে আমার এই জীবনে। কলেজ লাইফে থাকতে এক নারীর প্রেমে পড়েছিলাম, কিন্তু ওই যে কথায় আছে না, পুরুষ মানুষের রূপ টাকা ছাড়া অত্যন্ত ভয়ঙ্কর, তাই সেটাও হাতছাড়া হয়ে গেল। মোহিনী, যেও না মোহিনী। রাস্তার এপারে আসতেই দেখি এক অবাক করা কাণ্ড। দেখি আমার এক পরিচিত বন্ধু তিমির রুদ্ধশ্বাসে দৌড়ে কোথাও যেন যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমিও তার পিছু পিছু খুব জোরে দৌড় লাগালাম। তিমি, দাঁড়া, যাস না, দাঁড়া, কোথায় যাচ্ছিস, দাঁড়া দাঁড়া। আরে বরুণ, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুই আমাকে এখন যেতে দে, আমি প্রচন্ড তাড়ায় আছি, দেখ মেঘও করছে, আরে যেতে দে। আরে তা আমাকে বলবি তো কার অ্যাক্সিডেন্ট হয়েছে? না বললে কিন্তু এখান থেকে যেতে দেবো না, তাড়াতাড়ি বল। সুদীপের। এই সুদীপটা আবার কে? চিনি না তো। তোকে জানাতে বারণ করেছিল, তাও বলছি, মোহিনীর বর। কি বলিস তুই? পাগল টাগল হয়ে গেলি নাকি? মোহিনীর মোহিনীর বরের অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় এখন? মোহিনী বা কোথায়? তুই আমাকে এক্ষুনি নিয়ে চ, এক্ষুনি নিয়ে চ। কোথায় এখন? চ আমার সাথে শ্মশানে চ, এক্ষুনি যেতে হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ চ। দূরে শ্মশানে একটা মরা পোড়ানো হচ্ছে। আমরা এসে দেখি সুদীপের বডিটা ওখানেই রাখা রয়েছে। শুনেছি সুদীপের তিলকুলে কেউ নেই। অ্যাক্সিডেন্ট স্পট থেকে কয়েকজন এই শ্মশানে রেখে গেছে। কাছের লোক বলতে শুধু মোহিনী আছে, আর মোহিনী এখনো এই খবরটা জানে না। হঠাৎ কেন যেন একটু মনে ভয়ের উদয় হলো, কারণ শ্মশানে বেশি লোকজন নেই। ওই দূরে 2-4টে কালো ছায়ার কথা মনে পড়ে গেল। ঠাম্মার কাছে ছোটবেলায় গল্প শুনেছিলাম যে শ্মশানে এলে মনটা নাকি শক্ত করে আসতে হয়, না হলে যাদের মন দুর্বল থাকে সেই মন দুর্বল হলে সেটা প্রেতপ্রাপ্ত হয়। অর্থাৎ যে মরদেহ থাকে সেখান থেকে কালো ছায়া বেরিয়ে এসে যাদের মন দুর্বল তাদের মনে ভর করে, ওইটাকেই কালো ছায়া বলে। তিমির আমার পাশে নেই, কোথাও কিছু আনতে গেছে হয়তো। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করলো, সুদীপের মরদেহ থেকে দূরে একটা বুড়ো মরা খুব অবহেলায় পড়ে আছে। কে নিয়ে আসলো? সেরকম কোনো বাড়ির মরা বলে তো মনে হচ্ছে না, কোনো লোকজনও নেই। কোনো ভিখারি টিখারি বা পাগল টাগল হতে পারে। আমার মনের মধ্যে খুব কৌতূহল জাগাচ্ছে মরাটা। সুদীপের মরদেহ পেরিয়ে আমি ওই বুড়ো মরাটার কাছে গিয়ে দাঁড়াই। আমি তখন একদৃষ্টে মোহিত হয়ে ওই বুড়ো মরা বডিটার দিকেই তাকিয়ে আছি, যেন ওটা আমাকে বশ করে নিয়েছে। রোগা শীর্ণকায় চেহারা, হাত পা দড়ি দিয়ে বাঁধা, একটা হাত বাইরে বের হয়ে গিয়েছে। চালচুলোহীন কেউ একজন মনে হচ্ছে। এরপর শ্মশানের উল্টো দিকে একটা ছোট নদী আছে, সেখানে গিয়ে একটু নির্জনে দাঁড়ালাম। ভাবছিলাম একটা সিগারেট খাবো। ভয়ে আমার গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে হাত পা অবশ হয়ে যাচ্ছে। সেই সময় মনে হচ্ছে মাথা হালকা ঘোরাচ্ছে, গা অবশ হয়ে আসছে, তবুও কিছু বুঝতে পারছি না। আমার গায়ে দড়ির দাগগুলো চলে আসছে কেন? ওই বুড়োটার গায়ে পেঁচানো দড়িগুলো আমার গায়ের উপর আষ্টে পৃষ্ঠে আমাকে বেঁধে ধরছে। আমার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে বুড়োটা ফিক ফিক করে হাসছে। এরপর কোনো দিকে আমি আর তাকাইনি, আমি সোজা বাড়িতে ফিরেছি। কিভাবে যে চিনে ফিরেছি নিজেই জানি না। এসেই ক্লান্ত হয়ে গেছি, তাই বিছানাটা একটু গায়ে এলিয়ে দিয়েছি। এমন সময় দেখি অন্ধকারে আমার পাশে ওই চেনা বুড়োটার কঙ্কাল শুয়ে আছে। ও কি
চায় আমার থেকে? আমার পিছু ছাড়ছে না কেন? কি চায়? তুমি কি চাও আমার থেকে? আমার মনে হচ্ছে আমার শরীর আমার সাথ দিচ্ছে না। ধুম জ্বর গায়ে, এমন মনে হচ্ছে। তাপ সহ্য করতে পারছি না। আমি আর মনে হয় বাঁচবো না। সেই সময় কঙ্কালটা আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসছে। কঙ্কালটা আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রচন্ড জ্বর গায়ে পাগলের মতন ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটছি ছুটছি। ভূতের পিঠ ছাড়ানোর জন্য আমি পাগল হয়ে উঠেছি। আমি ওকে নিয়ে হাসি ঠাট্টা করলাম বলেই, চাল চুলোহীন বলেছি বলেই ও কি রেগে গেল নাকি? তখনই মনে পড়লো কালো ছায়ার কথা। কালো ছায়ার কথা মনে করছিলাম, তখনই ওই কালো ছায়া আমাকে ভর করেছে। এই 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 লোকটার কালো ছায়া আমার শরীরে নিশ্চয়ই ঢুকেছে। কালো ছায়ার কথা মনে পড়তেই আমার হঠাৎই মনে পড়লো যে আমাদের এখানে ভাঙা শিব মন্দিরের কাছে এক বাবা ছিলেন। আমার চোখ টকটকে লাল হয়ে উঠেছে। হাতগুলোতে দড়ির দাগ চিপে চিপে বসে গর্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম বাবা তখন ধ্যানমগ্ন, কিন্তু আমাকে তো বাঁচতেই হবে। তখন আমি কি করব? তখন উনি হঠাৎই বলে উঠলেন, তোর ওপর প্রেতের কালো ছায়া, এর প্রতিকার সম্ভব না, অনেক শক্তিশালী এই প্রেত। আমি বাবাকে বললাম, বাবা আমি পারছি না, আমি আর শরীরে পারছি না। বাবার কমণ্ডলু থেকে তিনি আমার উপর একটা জল ছিটালেন। তারপরেই গায়ের যত জ্বালা যন্ত্রণা সব কিছু যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি ভাবলাম হয়তো সব ঠিক হয়ে গেছে। তখন ক্লান্ত শরীরে আমি বাড়ি ফিরে আসছি রাস্তা দিয়ে। এমন সময় দেখি রাস্তার মধ্যে একটা মহিলার শরীর পড়ে রয়েছে অজ্ঞান হয়ে। তাকে উপর করতেই আমি দেখলাম এ তো মোহিনী, যাকে আমি কলেজে ভালোবাসতাম। এই সুদীপের সঙ্গে বিয়ে হয়েছে, সুদীপের স্ত্রী, সুদীপের অমন অবস্থা। তুমি এখানে কি করছো মোহিনী? ওখানে সুদীপের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি গিয়েছিলাম। তারপর আমার সাথে যা হয়েছে কিচ্ছু বলবার নয়। হঠাৎই আমি এসব বলতে বলতে দেখি মোহিনীর চোখ টকটকে লাল, ওর গায়ের তাপমাত্রা বাড়ছে। আমার আর কিচ্ছু বুঝতে বাকি রইল না ওর সাথে কি হয়েছে। ওকেও কালো ছায়া ভর করেছে, হয়তো অন্য কোনো কালো ছায়া, হয়তো সুদীপেরই কালো ছায়া। অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। আবার তক্ষণই আমি মোহিনীকে নিয়ে ছুটলাম ওই বাবার কাছে। বাবা প্রতিকার দেবে। বাবা কমণ্ডলু থেকে একটু জল ছিটিয়ে দিলে মোহিনীর জ্ঞান ফিরে এলো। মোহিনী একটু ক্লান্ত থাকলেও ও আর আমি একসাথে বাড়ি ফিরলাম। মোহিনী একটু এগিয়ে দাঁড়ালো আর সঙ্গে সঙ্গে একটা হাসির শব্দ পেলাম। হাসিটা আমার কেমন যেন চেনা চেনা ঠেকলো। সেই বুড়োটার ফিক ফিক হাসিটা।